আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে বাংলা পাঠটুকুর সম্পূর্ণ সমাধান ব্যাখ্যা সহ আজকে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটি ছিল বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? খুবই সহজ প্রশ্ন, যে চর্যাপদ, যেটার উত্তর। তো এখানে চর্যাপদে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, আমরা একটু দেখব যে এটার ধরন হচ্ছে, এটা একটি গানের সংকলন, আর এটা রচয়িতা বৌদ্ধ সহজিয়াগণ। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার যে গ্রন্থাগার আছে সেখান থেকে সেটা আবিষ্কার করেন। তারপর এটা পদসংখ্যা নিয়ে একটু মতবিরোধ আছে, যেমন সুকুমার সেনের মতে এটা এখানে 51 হবে, হ্যাঁ, 51টি হবে, আর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 50টি। হ্যাঁ, কিন্তু এই পদসংখ্যা যেটাই হোক, কিন্তু পাওয়া গেছে 46টি, দুইজনের মতেই 46টি পাওয়া গেছে। যদি এদের কবির সংখ্যা বলি, এখানেও 24 জন, যেটাই আসুক। আর যদি ছন্দ ছন্দ বলি, যেটা কোন ছন্দে, তখন এটা বলতে হবে মাত্রাবৃত্ত ছন্দে। ঠিক আছে, তো অনেকগুলো ইনফরমেশন জানলাম, তো আশা করি কাজে লাগবে। তো দ্বিতীয় প্রশ্নটা, মধ্যযুগের শেষ কবি কে ছিল? উত্তর হবে ভারতচন্দ্র রায় গুণাকর। তার বেশ কিছু ইনফরমেশন একটু শিখি আমরা। তিনি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। আর সেই রাজা কৃষ্ণচন্দ্র তাকে, এই যে রায় গুণাকর, দেখেন নামের শেষে রায় গুণাকর আছে, এই উপাধি দেওয়া হচ্ছে এই যে রাজা কৃষ্ণচন্দ্র। এই রাজা কৃষ্ণচন্দ্র ছিল নবদ্বীপের রাজা। সেই নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিল কে? ভারতচন্দ্র রায় গুণাকর। আর সেই রাজার আদেশে সে একটা বিখ্যাত একটা গ্রন্থ রচনা করেন, যেটার নাম অন্নদা মঙ্গল কাব্য। খুব গুরুত্বপূর্ণ, অনেক আসে। তৃতীয় প্রশ্নটি, যুগ সন্ধিক্ষণের কবি হিসাবে পরিচিত কে? সেটা উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো ঈশ্বরচন্দ্র গুপ্তের একটা ছদ্মনাম আছে, যাকে বলে ভ্রমণকারী বন্ধু। ঠিক আছে, তিনি কবিয়ালদের জীবনী উদ্ধার তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি হিসাবে গণনা করা হয়। তিনি একটা সংবাদপত্রের সাথে জড়িত, যেটা 1831 সালে রচিত হয় প্রথম, যেটার নাম সংবাদ প্রভাকর। খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সংবাদ প্রভাকর। সেটা প্রথমে সাপ্তাহিক হিসাবে প্রকাশিত হলেও 1839 সালে সেটা বাংলা দৈনিক হিসাবে প্রকাশিত হয়। তো এই ইনফরমেশনগুলো একটু মনে রাখার চেষ্টা করি। তো পরের প্রশ্নটি হচ্ছে, চতুর্দশ কবিতা বা সনেটের প্রবর্তক কে? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। শুধু সে সনেটের প্রবর্তকই এরকম না, সে আরো বেশ কিছু প্রবর্তক, যেমন অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আর সেই অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ হয় পদ্মাবতী নাটকে। আচ্ছা, যাই হোক, প্রথম প্রয়োগ হলেও কিন্তু সম্পূর্ণ গ্রন্থে অমিত্রাক্ষর ছন্দের সম্পূর্ণভাবে যেটা প্রয়োগ হয় যেই গ্রন্থে, সেটা হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্যে। তার প্রথম কাব্য হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি। তার অন্যান্য কিছু কাব্যগ্রন্থ আছে, মেঘনাবত কাব্য খুবই ইম্পর্টেন্ট, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা বলি, এটা তো আসছে। যাই হোক, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। তার জন্মসালটা মাঝে মাঝে আসে 1824 সালে যশোরের সাগরদাড়ি গ্রামে, এটা একটু মনে রাখার চেষ্টা করি। তো তার পরের প্রশ্নটা একটা বানান নিয়ে, কোনটি সঠিক বানান? তা উত্তর হবে গ, নিশিথিনী। এটা শব্দের উৎস থেকে প্রশ্ন আসছে, যে রিক্সা কোন ভাষার শব্দ? এটা অবশ্যই জাপানি শব্দ। এটা জাপানি শব্দ। তা জাপানি আরো বেশ কিছু শব্দ আছে, সুনামি অনেকবার আসছে, ক্যারাটে, জুতো, প্যাগোডা, হাসনা হেনা, ক্যারাটে। আচ্ছা, যাই হোক, এই 4-5টা শব্দ একটু মনে রাখার চেষ্টা করি, এখান থেকে অনেক প্রশ্ন কমন আসে। উত্তর হবে জাপানি। ভানু সিংহ কার ছদ্মনাম? এটা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর।
তার অনেকগুলো ছদ্মনাম আছে, মনে রেখেও শেষ করতে পারবেন না, তো যে কয়টা মনে থাকে। তবে ইম্পর্টেন্ট হচ্ছে রান্নাকালী পাকরাশি, তারপর হচ্ছে তীক্ষ্ণ ভট্টাচার্য, তারপর হচ্ছে ষষ্ঠীচরণ দেব শর্মা, আরো সবগুলাই গুরুত্বপূর্ণ, তো এগুলো একটু বেশি আসে। এখানে একটা টাইম লাইন দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত। তার জন্ম 1861 সালে, তার মৃত্যু হচ্ছে 1941 সালে। এর মাঝে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে। সে বিবাহ করে 1883 সালে, নোবেল পুরস্কার পায় 1913 সালে, নাইটহুড উপাধি লাভ করে 1915 সালে। আর সেই নাইটহুড উপাধিটা বর্জন করে 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে সেটা বর্জন করে 1919 সালে। যাই হোক, বেশ বেশ গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো। তো পরের প্রশ্ন, কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি পদকে ভূষিত করা হয়? 1973 সালে। আর এই পদকটা প্রদান করে হচ্ছে বিশ্ব শান্তি পরিষদ। ঠিক আছে, ওকে। আর এটা শুরু হয় 1950 সাল থেকে। উত্তর হবে 1973 সাল। সঞ্চিতা কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। এই সঞ্চিতা আর সঞ্চিত এই দুইটা নিয়ে আমার পরীক্ষার হলে সবসময় একটা কনফিউশন হতো, যে সঞ্চিতা কাজী নজরুল ইসলামের কাব্য, আর হচ্ছে সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য। ঠিক আছে, দুইটা দুই রকম, কিন্তু নামটা অনেকটা কাছাকাছি, যার কারণে কনফিউশনটা হয়। তা মনে রাখবো, সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুর আর সঞ্চিতা কাজী নজরুল ইসলাম। তো 10 নম্বর প্রশ্নটা ছিল, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে বিজলি পত্রিকায়। বিজলি পত্রিকা খুব কমন একটা প্রশ্ন, অনেকবার আসছে প্রিভিয়াসে, যে এটা কোন কাব্যগ্রন্থ থেকে আসছে? অগ্নিবীণা। আর কাকে, এই যদি বলে যে অগ্নিবীণা কাকে উৎসর্গ করা হয়, তখন বলতে হবে বিপ্লবী বারিন কুমার ঘোষকে। ওকে, যাই হোক। আর এই যে বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা। তার আরো অনেকগুলো কবিতা আছে, দেখেন এই যে সব এই অগ্নিবীণা, এই যে যতগুলো আছে এখানে, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, তারপর রক্তাম্বর দারিণী মা, ঠিক আছে, খেয়াপারে তরুণী, শাতিল আরব, এগুলো সবই অগ্নিবীণার অন্তর্গত কবিতা সমূহ। তা অনেক মাঝে মাঝে আসে, হ্যাঁ, যে বলে যে শাতিল আরব কোন কাব্যগ্রন্থের একটা কবিতা, তখন বলতে হবে অগ্নিবীণা কাব্যগ্রন্থে। আর যদি বলে সাপ্তাহিক বিজলি পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয়, তখন বলতে হবে 1922 সালে। তাই একটু মনে রাখার চেষ্টা করি। এটা সমর্থক শব্দ থেকে আসছে। পাবকের সমর্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে অগ্নি। এখানে আরো অগ্নির অনেক সমর্থক শব্দ আছে, একটু মনে রাখার চেষ্টা করব। তবে এখানে প্রায় সময় আসে, যেমন আসে হচ্ছে সর্ববুক, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর আসে হচ্ছে পাবক, যেটা আসছে। তারপর হচ্ছে কৃষাণু আসে, বায়ু সখা আসে, সূচি আসে। ওকে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করি। উত্তর হবে এখানে অগ্নি। তো অলিকের বিপরীত শব্দ হচ্ছে সত্য, মানে অলিক মানে হচ্ছে মিথ্যা, তা মিথ্যার বিপরীত হচ্ছে সত্য। তা উত্তর হবে এখানে মিথ্যা, ক। 13 নং প্রশ্ন, যে সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া সাখায়াত হোসেন রচিত একটা কি? এটা একটা উপন্যাস। উত্তর হবে ক। এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে বেগম রোকেয়া সাখায়াত হোসেনের নামে। তাকে বলা হয় নারী জাগরণের পথিকৃৎ। যার জন্ম হচ্ছে 1880 সালে, মৃত্যু হচ্ছে 1932 সালে। আর সে একটা বিখ্যাত একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেন, আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম, যেটা মুসলিম মহিলা সমিতি নামে পরিচিত। তার বেশ কিছু গ্রন্থ আছে, যেমন সুলতানার স্বপ্ন, এটা একটা উপন্যাস, ঠিক আছে। মতিচুর, এটা একটা প্রবন্ধ, মনে রাখতে হবে এগুলো। পদ্মরাগ, এটা একটা উপন্যাস। অবরোধবাসিনী, এটা একটা গদ্য গ্রন্থ।
তো এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করি আমরা, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। যদি বলে সুলতানার স্বপ্নের অনুবাদ গ্রন্থ কোনটি, তখন সুলতানাস ড্রিম এটা বলতে হবে। ওকে, তো প্রশ্ন 14, এখানে বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা? এটা গ্রন্থটি লেখা হচ্ছে শামসুর রহমানের। শামসুর রহমানের একটি গ্রন্থের নাম বন্দি শিবির থেকে, আর এটা প্রেক্ষাপট ছিল মুক্তিযুদ্ধ। আর এই যে বন্দি শিবির থেকে এটা সাধারণত উনি যে ছদ্মনামে লিখেছে, যে মজলুম আদিব ছদ্মনামে সে লিখেছিল। ওকে, তার বেশ কিছু কবিতা আছে, উল্লেখযোগ্য কবিতা, তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি, রক্তাক্ত প্রান্তরের, রক্ত প্রান্তের মধুস্মৃতি। যাই হোক, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, স্বাধীনতা তুমি। আকাশ কুসুম এর বাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা। এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ বাগধারা দেওয়া আছে, একটু পড়ব। যেমন অমাবস্যার চাঁদ, দুর্লভ বস্তু, তারপরে যে অন্ধের যষ্টি, একমাত্র অবলম্বন, ইচড়ে পাকা, অকালপক্ষ, এগুলো একটু পড়বেন। একটা রিভিশন দিলে এগুলো বেশ আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যেতে পারে আমি মনে করি। তারপর হচ্ছে রেশিও পারিভাষিক রূপ কোনটি? এটা অনুপাত। এটা ছাড়াও রেশিও অনুপাত, প্লেজ মানে বন্ধক, হারবার মানে আরজি, এন্ডোর্সমেন্ট মানে হচ্ছে পৃষ্ঠাঙ্কন, স্ট্রাইপ মানে হচ্ছে রেখা। তো এখানে উত্তর হবে অনুপাত। রেশিও মানে হচ্ছে অনুপাত। তো এটা শব্দের প্রকারবোধ থেকে আসছে, যে অর্থ অনুসারে শব্দ কত প্রকার? অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। একটা হচ্ছে যৌগিক শব্দ, একটা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ, আর একটা হচ্ছে যগ্রূঢ় শব্দ। তিনটারই একটু ভিতর ডিটেলস গুলো পড়বো আমরা। যৌগিক শব্দ যেটা প্রকৃতি ও প্রত্যয়ের সাথে যে আর অর্থটা মিলে যায়, মানে প্রকৃতি প্রত্যয়ের যে অর্থ আর যৌগিক শব্দের আপেক্ষিক অর্থ দুইটাই একই হয়, কিন্তু রূঢ় বা রূঢ়ির একটা বিশেষত্ব গ্রহণ করে। যেমন এখানে দেখেন সন্দেশ একটা অর্থ মিন করে, কিন্তু ওর প্রত্যয়গত আরেকটা অর্থ। ঠিক আছে, প্রত্যয়গত একটা অর্থ আর প্রচলিত একটা অর্থ, দুইটা ভিন্ন। যগ্রূঢ়ের বিষয়টা হচ্ছে এটা সমাজবদ্ধ শব্দ হবে, আর এটাও বিশেষ অর্থ মিন করে, কিন্তু যেমন বুঝে আপনাকে, যে পঙ্কজ মানে পঙ্কে জন্মে যা, সেগুলাকে পঙ্কজ সাধারণত বলা উচিত। যেমন পঙ্কে জন্মে যা, পঙ্কে তো অনেক কিছু জন্মে, তার মধ্যে শুধু পদ্ম ফুলও জন্মে, তাহলে অনেক কিছু জন্মে কিন্তু শুধু পদ্ম ফুলকে আমরা পঙ্কজ বলি। মানে অনেকগুলো অর্থ তা থাকতে পারে, কিন্তু একটা বিশেষ অর্থটাকে প্রচলিত অর্থ হিসাবে ধরে নেওয়া হয় যগ্রূঢ় শব্দে। আচ্ছা, এটা একটু দেখবেন, দেখলে আরো একটু বুঝতে পারবেন। 18 নঙে বাবা বাড়ি নেই, এটা কোন কারকে কোন বিভক্তি? এই যে বাড়ি শব্দটা, এটা কোন কারকে কোন বিভক্তি? এখন প্রশ্ন করতে হবে বাবা কোথায় নেই, উত্তর আসবে বাবা বাড়ি নেই। তাহলে কোথায়, কখন, কোন বিষয়ে, এগুলা দিয়ে প্রশ্ন করলে সাধারণত অধিকরণ কারক পাওয়া যায়। আর যেহেতু বাড়ির সাথে কোনো বিভক্তি নাই, তাহলে এটা শূন্য বিভক্তি। ঠিক আছে, ওকে, তাহলে উত্তর হবে গহ, অধিকরণে শূন্য। এটা সমাস থেকে আছে। 19 নম্বর প্রশ্ন, তেপান্তর কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। তো দ্বিগু সমাসে একটা গঠন আছে, প্রথমে থাকবে সংখ্যাবাচক শব্দ, তারপরে থাকবে বিশেষ্য, তারপরে থাকবে সমাহার বা মিলন নামক শব্দটা। এই তিনটার ফরম্যাটে যোগ হয়ে দ্বিগু সমাস গঠিত হয়। আর এই যে সমাসটা যে গঠিত হবে, সেটা অবশ্যই একটা বিশেষ্য পদ হবে। যেমন 3 সংখ্যাবাচক শব্দ, মাথার এটা বিশেষ্য শব্দ, এটা সমাহার। এই তিনটার সম্মিলিত রূপ হচ্ছে তে মাথা, এই তে মাথাটা একটা বিশেষ্য। তো এইভাবে হচ্ছে দ্বিগু সমাসটা গঠিত হয়। এখানে বেশ কিছু আরো উদাহরণ আছে, যেমন তেপান্তর অনেক আসে। ঠিক আছে, ওকে, একটু মনে রাখার চেষ্টা করি। তেপান্ত, ত্রিফলা, ত্রিপদী, ত্রিকাল, ত্রিলোক, এগুলো সবই দ্বিগু সমাজের উদাহরণ।
তো 20 নং প্রশ্নটা বাক্য সংকোচন থেকে আসছে, যে অন্যদিকে মন নেই যার, তার এক কথায় উত্তর হচ্ছে অনন্যমনা। অন্যদিকে মন নেই যার অনন্যমনা। আর অন্যদিকে মন যার তাকে বলে অন্যমনস্ক। অন্য উপায় নেই যার অনন্য উপায়, অন্য গতি নেই যার অগত্য। তো উত্তর হবে ক, অনন্যমনা। বনস্পতি শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রথমে বুঝতে হবে বনস্পতি সহ আরো এখানে অনেকগুলো শব্দ আছে, যে গোষ্পদ, বনস্পতি, বৃহস্পতি, মনীষা, আশ্চর্য, যেগুলো সবই নিপাতনের সিদ্ধ সন্ধি। এগুলো আসলে সন্ধির কোনো নিয়ম মানে না। তাহলে তার উত্তর হবে, দেখো ওই যে বন যোগপতি, বনস্পতি, এটা গ নাম্বার উত্তর হবে। 22 নম্বর, কর্তব্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ক্রিযুক্তব্য। উত্তর হবে খ, ক্রিযুক্তব্য। কর্তব্য, ক্রি হচ্ছে ধাতু, তব্য হচ্ছে কৃত প্রত্যয়। ঠিক আছে, এই দুইটা মিলিয়ে সাধারণত কিদন্ত শব্দ গঠিত হয়। কর্তব্য হচ্ছে কিদন্ত শব্দ, ক্রি হচ্ছে ধাতু, তব্য হচ্ছে কৃত প্রত্যয়। আর ধাতুর পরে যুক্ত হওয়া প্রত্যয়কে নিয়ে গঠিত শব্দটাকে বলে কৃদন্ত শব্দ। তাহলে কর্তব্য হচ্ছে একটা কৃদন্ত শব্দ। তাই এখানে উত্তর হবে খ, ক্রিযুক্তব্য। আচ্ছা, 23 নং প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? এটা অব্যয়বাচক একটা শব্দাংশ, অব্যয়বাচক। আর উপসর্গ নিয়ে একটু ইনফরমেশন দেওয়া আছে। খাঁটি অনেক সময় আসে যে খাঁটি বাংলা উপসর্গ কয়টি, তখন বলতে হবে 21টি। তৎসম উপসর্গ কয়টি, তখন বলতে হবে 20টি। আর কিছু বিদেশি উপসর্গ আছে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তবে অনেক সময় আসে যে আশুবিনী, এটা কোন ভাষা থেকে, কোন ভাষার উপসর্গ, তখন বলতে হবে যে এটা বাংলা তৎসম উভয় জায়গায় আছে। মানে বাংলা উপসর্গের মধ্যেও আশুবিনী আছে, এই যে আশুবিনী, 4টা উপসর্গ বাংলাতেও আছে, তৎসমও আছে। এই জন্য এই 4টা বেশ মানে বারবার আসে, যেহেতু একটু আনকমন, এই জন্য বারবার আসে এগুলো। তো উত্তর হবে এখানে অব্যয়। তো কম অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? উত্তর হবে সেমিকোলন। ঠিক আছে, কমার চেয়ে বেশি সময়ে কিন্তু দাড়ির চেয়ে কম সময় যদি থামার প্রয়োজন হয়, তাহলে সেটা সেমিকোলন। তো সেমিকোলনের বেশ কিছু ব্যবহার আছে, যেমন একাধিক স্বাধীন বাক্যকে যুক্ত করতে। তারপর 3 নংটা বেশ গুরুত্বপূর্ণ, যেমন তালিকায় একাধিক ব্যক্তি ও পদের পৃথকীকরণের জন্য সেমিকোলনটা ব্যবহৃত হয়। আচ্ছা, লাস্ট প্রশ্নটা হচ্ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? তো উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তার বিশাল অনেক ইনফরমেশন আছে, তো এগুলা একটু চোখ বুলিয়ে নেন। ইনফরমেশনগুলো বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে তার বিখ্যাত যে উপন্যাসগুলো আছে, এগুলো প্রায় সময় আসে। অনেক সময় আসে যে জগত্তারিণী স্বর্ণপদক কত সালে লাভ করে? 1923 সালে। ঠিক আছে, তারপর হচ্ছে 1903 সালে মন্দির গল্পের জন্য কুন্তলীর পুরস্কার লাভ করে। তার প্রথম উপন্যাস কোনটি? বড়দিদি। ঠিক আছে, তার একটা গ্রন্থ ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে, যেটাকে রাজনৈতিক উপন্যাস বলে, সেটা হচ্ছে পথের দাবি। আর সে 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট ডিগ্রি লাভ করে। অনেক ইনফরমেশন আছে আরো, তো আমরা আস্তে ধীরে এগুলো শিখবো। তবে আপনারা এই যে ব্যাখ্যা সহ যদি প্রশ্নগুলো পড়েন, তবে ইনস্ট্যান্ট আপনারা গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন জানতে পারবেন। এই জন্য আমি এই যে স্লাইডগুলো আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এগুলো একটু ডাউনলোড করে বাসায় একটু চর্চা করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ডে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।